আসসালামু আলাইকুম। পর্যায় সারণীর সিরিজ আলোচনাতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব পর্যায় সারণীতে বিজ্ঞানী মেন্ডেলিফের অবদান নিয়ে। এই আলোচনা শুরুর পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার মেন্ডেলিভ সম্পর্কে। তাহলে চলুন শুরু করি। বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলেভ একজন রাশিয়ান বিজ্ঞানী, যিনি 1867 সালে রাশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেন্ট পিটারবার্গ ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে অধ্যাপনা শুরু করেন এবং তার ঠিক 2 বছর পরে দ্য জার্নাল অফ রাশিয়ান কেমিক্যাল সোসাইটিতে এই গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন এবং এই গবেষণাপত্রে তিনি প্রকাশ করেন তার সেই বিখ্যাত পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল। পরবর্তীতে 1871 সালে তিনি তার বিখ্যাত পাঠ্য বই প্রিন্সিপাল অফ কেমিস্ট্রিতে তার এই আবিষ্কৃত পিরিয়ডিক টেবিল তত্ত্ব আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং উন্নত করেন। যাই হোক স্যার, সবই তো বুঝলাম, এখন মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটু বলেন। কি বলেছেন তিনি তার পিরিয়ডিক টেবিলে? কেনই বা তার পিরিয়ডিক টেবিলটা বিজ্ঞান মহলে এত বেশি গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা পেল? আমরা প্রথমে আলোচনা করব বিজ্ঞানী মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের মূল ধারণাটা কি ছিল। মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের মূল ধারণা হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত হয়। এবং আমরা যদি মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটা দেখি, আমরা 3টা প্রধান বৈশিষ্ট্য দেখতে পারবো। নাম্বার 1, তিনি যখন পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন তখন একই ধর্মের মৌলগুলোকে তিনি একই গ্রুপে স্থান দিয়েছিলেন। নাম্বার 2, তিনি পিরিয়ডিক টেবিলকে পরমাণু ভরের ক্রম অনুসারে সাজিয়েছিলেন। এবং নাম্বার 3, এই পিরিয়ডিক টেবিলে তিনি কিছু ফাঁকা জায়গা রেখেছিলেন, যেই ফাঁকা স্থানে অনাবিষ্কৃত মৌলসমূহ ভবিষ্যতে স্থান নিবে। সবই বুঝলাম স্যার, আরেকটু বিস্তারিত বলেন না। ওকে, আমি এখন এই 3টা বৈশিষ্ট্য একটু বিস্তারিত করে বোঝানোর চেষ্টা করব। চলে যাব 1 নাম্বার বৈশিষ্ট্যে, একই ধর্মের মৌল একই গ্রুপে। 1869 সালে মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল তৈরি করছিলেন, বিজ্ঞানীরা মাত্র 63টি মৌলিক পদার্থ ডিসকভার করতে পেরেছিলেন। বিজ্ঞানী মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল তৈরি করলেন, তিনি দেখলেন যে একই বৈশিষ্ট্যের মৌলসমূহকে একটা নির্দিষ্ট গ্রুপে রাখা হলে এই সমস্ত মৌলগুলো একটা নির্দিষ্ট রকমের আচরণ করে। এরকম আচরণ করে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। 1 নাম্বার গ্রুপের মৌলসমূহ, অর্থাৎ আমরা যদি 1 নাম্বার গ্রুপে সব ক্ষার ধাতুগুলো রাখি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদিকে রাখি, তাহলে এইসব মৌলসমূহ একটা নির্দিষ্ট আচরণ করে। সেই নির্দিষ্ট আচরণ যেরকম লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এবার আমরা যদি পটাশিয়ামের দিকে দেখি, পটাশিয়াম আরো দ্রুত পানির সাথে বিক্রিয়া করে এবং এই 3টি ধাতু বিদ্যুৎ পরিবাহী এবং এই 3টি ধাতু নরম, যেটা একটা কাঁচি দিয়ে কাটা সম্ভব। অর্থাৎ আমরা 1 নাম্বার গ্রুপে ক্ষার ধাতু রেখেছিলাম এবং প্রত্যেককেই একই রকম বৈশিষ্ট্য প্রদর্শন করে। আচ্ছা স্যার, আপনি কি শুধু একটা উদাহরণই দেবেন? আরেকটা উদাহরণ দেন, আরেকটা মিলায় দেন। এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপই একই রকম আচরণ প্রদর্শন করে। যেরকম আমরা যদি 17 নাম্বার গ্রুপ অর্থাৎ হ্যালোজেন গ্রুপের কথা চিন্তা করি, এখানে আছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন ইত্যাদি রকমের মৌল। ক্লোরিন হচ্ছে এক ধরনের হলদে সবুজ টাইপের গ্যাস, ব্রোমিন হচ্ছে লালচে বাদামি তরল। কিন্তু এই সবগুলো মৌলই যখন ধাতুর সাথে বিক্রিয়া করে, এরা প্রত্যেককেই লবণ তৈরি করে। সুতরাং এটা হচ্ছে এক ধরনের নির্দিষ্ট আচরণ। সোডিয়াম ক্লোরাইড লবণ, সোডিয়াম ব্রোমাইড লবণ, পটাশিয়াম আয়োডাইড লবণ ইত্যাদি। আমরা আলোচনা করব তার 2 নাম্বার বৈশিষ্ট্যটা নিয়ে। মেন্ডেলিভ মৌলগুলোকে পরমাণুর ভরের ক্রম অনুসারে সাজিয়েছিলেন। এটা ঠিক লাইব্রেরিতে বই সাজানোর মতো। লাইব্রেরিতে যখন বই সাজানো হয়, তখন প্রত্যেকটা বইয়ের জন্য একটা নির্দিষ্ট করে ক্রমিক নাম্বার দেওয়া থাকে এবং সেই নাম্বার ধরে ধরে বইগুলো লাইব্রেরিতে সাজানো হয়। মেন্ডেলিফও পর্যায় সারণীতে মৌলসমূহকে সাজানোর সময় পারমাণবিক ভরের নাম্বারকে একটা ক্রম হিসাবে ব্যবহার করেছেন। আমরা যদি একটু সহজ করে উদাহরণ দিয়ে বলি, জিনিসটা আরো পরিষ্কার হবে। আমরা যদি পর্যায় সারণীর পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাই, যেমন পর্যায় নাম্বার 2 এ লিথিয়ামের পরমাণু ভর হচ্ছে 7। লিথিয়ামের পরে বসেছে বেরিলিয়াম, যার পরমাণু ভর হচ্ছে 9। এরপরে বোরন, বোরনের পারমাণবিক ভর হচ্ছে 10.8। এরপরে কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন 19, নিয়ন 20। এভাবে পরমাণু ভরের ক্রম অনুসারে মৌলগুলোকে তিনি সাজিয়েছিলেন এবং তিনি দেখতে পেয়েছিলেন যে কোনো একটা পিরিয়ডে মৌলসমূহের পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধির সাথে সাথে মৌলসমূহ ধাতব বৈশিষ্ট্য থেকে ধীরে ধীরে অধাতব বৈশিষ্ট্যের দিকে এগিয়ে যেতে থাকে। যেরকম লিথিয়াম একটা ধাতু, আর শেষের দিকে ফ্লোরিন এবং নিয়ন এগুলো হচ্ছে গ্যাস, ধাতু থেকে ধীরে ধীরে অধাতুর দিকে যাচ্ছে। আর এখন আমরা বলবো তৃতীয় এবং সব থেকে ইন্টারেস্টিং যে বৈশিষ্ট্যটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীতে, সেটা হলো ভবিষ্যতের জন্য সেল ফাঁকা রাখা। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করলেন, সে সময় তিনি 4টা
ঘর বা সেল ফাঁকা রেখেছিলেন পিরিয়ডিক টেবিলে। এবং তিনিও বলেছিলেন খুব শীঘ্রই বিজ্ঞানীরা নতুন নতুন মৌলিক পদার্থ আবিষ্কার করবে এবং এই সমস্ত ফাঁকা স্থানে সেই সমস্ত আবিষ্কৃত নতুন মৌল বসবে। এবং সত্যি সত্যি তাই হয়েছিল। সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়াম আবিষ্কৃত হবার পূর্বে মেন্ডেলেভ তার ক্যালকুলেশনের মাধ্যমে গ্যালিয়ামের পারমাণবিক ভর এবং এর ধর্ম কেমন হবে, এর বৈশিষ্ট্য কেমন হবে সেটার একটা পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীতে যখন গ্যালিয়াম আবিষ্কৃত হয় তখন মেন্ডেলেভের ভবিষ্যৎবাণীর সাথে পুরোপুরি মিলে যায়। এবং মজার ব্যাপার হলো বিজ্ঞানী মেন্ডেলেভ 1869 সালে গ্যালিয়ামের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং 1875 সালে গ্যালিয়াম আবিষ্কৃত হয় অন্য একজন বিজ্ঞানী, ফ্রেঞ্চ বিজ্ঞানী বয়স বাউদুরানের দ্বারা। আচ্ছা, এতক্ষণ আমরা শুনলাম মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্য সমূহ। নাম্বার 1 হইতেছে মৌলসমূহের ভবিষ্যৎবাণী করে যাওয়া এবং নাম্বার 2 হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি স্থাপন। কারণ তার এই পিরিয়ডিক টেবিল ব্যবহার করলে সহজেই একজন গবেষক মৌলসমূহের বৈশিষ্ট্য সহজেই বুঝতে পারবে, যা রসায়ন গবেষণার জন্য একটা নির্ভরযোগ্য তথ্যসূত্র ও কাঠামো প্রদান করে। সবই তো বুঝলাম, মেন্ডেলিফ একটা অসাধারণ পর্যায় সারণী বানিয়েছিলেন। তো এই পর্যায় সারণীর কি কোনো ত্রুটি ছিল না, নাকি এটা একটা একেবারে ত্রুটিমুক্ত পর্যায় সারণী ছিল? আমি আগেই বলেছিলাম পৃথিবীতে কোনো কিছুই ত্রুটি মুক্ত হয় না। ঠিক সেরকম ভাবেই মেন্ডেলিফের পর্যায় সারণীতেও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। 1 নাম্বার ত্রুটি যেটা, সেটা হলো যে মেন্ডেলেভ তার পর্যায় সারণীতে মৌলসমূহকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজান, ছোট থেকে বড়, অর্থাৎ বাম থেকে ডানের দিকে ছোট থেকে বড়তে সাজাতে শুরু করেন। কিন্তু তার পিরিয়ডিক টেবিলের আরেকটা বৈশিষ্ট্য ছিল একই গ্রুপে একই ধর্মের মৌলসমূহ বসবে। আর এই কারণেই একই গ্রুপের ধর্ম মেলানোর জন্য তিনি তার নিজের তৈরি করা নিয়মই ভঙ্গ করেন। যেমন আর্গনের পরমাণু ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের পরমাণু ভর হচ্ছে 39, কিন্তু একই গ্রুপের একই বৈশিষ্ট্য রক্ষার জন্য তিনি আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দিয়েছিলেন, যেটা সেলফ কন্ট্রাডিক্টরি, যা মেন্ডেলেফের পর্যায় সারণীর মূলনীতিরই বিপক্ষে ছিল। তবে এখানে একটা ইম্পর্টেন্ট নোট আমি দিতে চাই আপনাদের জন্য, সেটা হলো যে এটা আসলে মেন্ডেলেফের জ্ঞানের বা গবেষণার সীমাবদ্ধ না, এটা ছিল সময়ের সীমাবদ্ধতা। কারণ মেন্ডেলেভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন সালটা ছিল 1869 সাল। আর্গন তখনও আবিষ্কৃত হয়নি। আর্গন আবিষ্কৃত হয়েছে 1894 সালে। তাই যখন 1894 সালে পর্যায় সারণীকে আবারও নতুন করে সাজানো হয় তখন আর্গনকে অবস্থান দেয়া হয়েছিল পটাশিয়ামের পূর্বে। এতক্ষণ আপনারা শুনলেন যে মেন্ডেলেফের কি অবদান ছিল পিরিয়ডিক টেবিলের উন্নয়নের পেছনে। তো এখন আপনাদের জন্য কিছু কোয়েশ্চেন, এবং আপনারা এই কোয়েশ্চেনগুলো কমেন্ট বক্সে লিখে উত্তর দিবেন। এবং যখন আপনি উত্তর দিবেন আপনার নাম এবং আপনার স্কুলের নামটাও জুড়ে দিবেন। কোয়েশ্চেন নাম্বার 1, মেন্ডেলিভ কবে পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন? সে সময় তার বয়স কত ছিল? এবং তিনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টে শিক্ষকতা করছিলেন? কোয়েশ্চেন নাম্বার 2, গ্যালিয়াম কবে আবিষ্কৃত হয়? কে আবিষ্কার করেছিলেন? এবং গ্যালিয়ামের অবস্থান পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে, কত নম্বর পর্যায়ে? কোয়েশ্চেন নাম্বার 3, মেন্ডেলিফের পর্যায় সারণীতে প্রধান যে 3টি বৈশিষ্ট্য ছিল সেই 3টি বৈশিষ্ট্য কি কি, এক লাইনে লিখতে হবে। ঝটপট আপনার নাম, স্কুলের নাম আর উত্তর লিখে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমি নিজে এই প্রশ্নগুলোর উত্তর দেখব এবং আমি আমার মতামত জানাবো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনার সন্তানের ভবিষ্যৎ কি শুধুমাত্র একটা A+? আজকের অনেক স্কুল, বিশেষ করে অনলাইন স্কুলগুলো বাচ্চাদেরকে শুধুমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যেই পড়াশোনা করায়। কোন চ্যাপ্টার কেন পড়ছে, এই চ্যাপ্টারের বিষয়গুলো কোথা থেকে এসেছে এবং দৈনন্দিন জীবনে এই জ্ঞানের ব্যবহারই বা কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর পায় না অধিকাংশ শিক্ষার্থীরা। আর এই সমস্যার সমাধান করতে এসেছে পিএইচডি স্কুল মাস্টার, একটা অনলাইন স্কুল যেখানে শেখানো হয় বিজ্ঞান, তবে শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, বোঝার জন্য, উপলব্ধির জন্য আর সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য। কারণ একটা ভালো গ্রেড একটা ভালো ভবিষ্যৎ বিনির্মাণের কোনো নিশ্চয়তা প্রদান করে না, যদি না সেই ভালো রেজাল্টের সাথে শেখার ভিতটাও শক্ত না হয়। পিএইচডি স্কুল মাস্টার তৈরি করে সেই শিক্ষার্থীকে যারা শুধু পরীক্ষার প্রশ্নই নয়, জীবনের কঠিন সমস্যার সমাধানও খুঁজে পায় আত্মবিশ্বাসের সাথে। আপনার সন্তান, আপনার সিদ্ধান্ত। তিনি কি হবেন মুখস্থ বিদ্যার গ্রেডধারী, নাকি একজন সমস্যা সমাধানকারী আত্মবিশ্বাসী মানুষ?
পিএইচডি স্কুল মাস্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানুয়ারি 2026 সাল থেকে। তাই নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। যোগাযোগের বিস্তারিত দেয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে।